নমস্কার বন্ধুরা, আজকে আপনারা শুনবেন সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প গোধূলিতে মৃত্যুর ছায়া। গল্পটি নেওয়া হয়েছে অনীশ দেবের সম্পাদনায় শতবর্ষের সেরা রহস্য উপন্যাসের তৃতীয় খণ্ড থেকে। শুরু হচ্ছে আজকের গল্প গোধূলিতে মৃত্যুর ছায়া। রাস্তাটা একেবারে রাবিশ। 1.5 হাত অন্তর এক একখানা গর্ত, ঝকাং ঝকাং লাফাচ্ছে জিপটা। উফ, ঝাঁকুনিতে সারা শরীরের স্প্রিং ঢিলে হয়ে যাচ্ছে যেন। ঠক করে মাথাটা সলিড লোহায় গিয়ে ঠুকে গেল একবার। এতক্ষণ যা মনে মনে বলছিলুম, ধাক্কা খেয়ে ফস করে ছিটকে বেরিয়ে এলো। ওহ, মেয়েটা আর মোড়ার জায়গা পেল না সালা। কথাটা বেফাস বলে ফেলেই আর চোখে তাকিয়ে দেখলুম ম্যাডামের মুখখানা শক্ত হয়ে উঠেছে। ম্যাডাম মানে সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসার মিস সুবর্ণরেখা সেন। 7 দিন হলো জয়েন করেছেন, ঠিক আমার ওপরের পোস্টে, অর্থাৎ আমার ইমিডিয়েট বস। যেখানে যেখানে ইনি তদন্তে যাবেন আমাকে বংশোদ্ভূতের মতন পিছন পিছন দৌড়তে হবে। শেষ অবধি একটা লেডিজের আন্ডারে। আমি আসলে একটু যাকে বলে মেল স্টভিনেস্ট গোছের আছি। আগের বস ছিলেন ঘোষাল সাহেব, গুফো, বুড়িয়ালা, খৈনিখোর, কিন্তু পুরুষ মানুষ হাজার হোক, তার জায়গায় এই হালকা পলকা বয়েস কাট একে দিন রাত্রির হ্যাঁ ম্যাডাম জো ম্যাডাম করা ভারী হ্যাটা হ্যাটা লাগে। তার ওপর এনার টাইপটা আবার হান্টারওয়ালি মার্কা। সেদিন আমার কি ধাতানিটাই না দিলেন। আমার একটু ফ্র্যাঙ্কলি বলছি ল্যাঙ্গুয়েজের দোষ আছে। মেজাজ একটু চললেই পটাপট কাঁচা নামিয়ে দিই। ঘোষাল সাহেব উৎসাহই দিতেন, বলতেন খিস্তি দিতে না জানলে ভালো পুলিশ হওয়া যায় না। ও বাবা, এই সেই দিন লকআপের একটা পাতি মস্তানকে এখানে 5 অক্ষর বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে মহিলা পোষ করে উঠলেন, নো ব্যাড ল্যাঙ্গুয়েজ মিস্টার দাশগুপ্ত, প্লিজ। গলাটা একেবারে হিম ঠান্ডা মাইরি। সেই থেকে শালা ঠালা বলে ফেললেও জিভ কাটি। তবে এই রাতের 11:30টায় ঠোক্কর খেতে খেতে ডেড বডি দেখার জন্য স্পটে যেতে হলে মেজাজ খারাপ হবে না তো কি। আজকালকার ছেলে মেয়েগুলোও হয়েছে তেমনি। পান থেকে চুন খসলো, ব্যাস বেমক্কা পাত্তারি গুটিয়ে ফেলছে দুনিয়া থেকে। গলায় দড়ি, রেলে মাথা, পেস্টিসাইড খাওয়া, এখন আবার এগুলো ব্যাকডেটেড। নতুন ট্রেন্ড দেখছি এই উঁচু থেকে লাফ দিয়ে পড়া। 10-20 তলা বাড়িও উঠছে দেদার, আর সুইসাইডের সুযোগও বাড়ছে দিন দিন। তবে হ্যাঁ, আমার এও মনে হয় 4-5টা মেথডে থেকে এইটার সুবিধে অনেক বেশি। ফাঁস লাগানোর হ্যাপানি, বীজ জোগাড় করার রিস্ক নেই, ট্রেন কখন আসবে তার জন্য হাপিত্তিস নেই, তত্তরিয়ে সিঁড়ি বেয়ে ওঠো, সরসরিয়ে হাওয়া কাটাতে কাটাতে নেমে এসো, খেল খতম। এই মেথডটা চয়েস করে যারা, আমি তো বলবো তারা অন্যদের চেয়ে অনেক ইন্টেলিজেন্ট। এই যে মেয়েটা 5 তলা থেকে ঝাঁপিয়েছে, এও তাই। জিপ থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে উঁচু খাঁচা বাড়িটার আশেপাশে খুঁটিয়ে দেখলেন ম্যাডাম সুবর্ণরেখা। এগিয়ে পিছিয়ে ডাইনে বায়ে জরিপ করে নিলেন। নতুন নতুন জয়েন করেছে তো এইসব মেয়েরা হেভি কায়দাবাজি দেখায়। ইনিও এমন করছেন যেন এক্ষুনি বিরাট একটা মিস্ট্রি কেস সলভ করে ফেলবেন। আমি মনে মনে হাসলুম একটু। কিছু নেই গো মহারানী, একেবারে রদ্দি কেস। বাড়িতে অশান্তি, পরীক্ষায় গুবলেট, নয়তো সেই আদি অকৃত্রিম ল্যাং। লাখো সুইসাইডের পিছনের গল্প মাত্র এই 3-4 রকমের মাল্টিপল চয়েসের মধ্যেই ঘুরপাক খায়। প্রায় কাঠা 6 জমির ওপরে উঠেছে এই মঙ্গলম বিল্ডিং। আপাতত 5 তলা, নিচের তলাটা ফিনিশড হয়েছে। সারি সারি দোকান ঘর, অনেকগুলো বন্ধ, 2-4টে খোলা রয়েছে। ওপরের 4টে তলায় ওনারশিপ ফ্ল্যাট বানানোর প্রজেক্ট। 2 তলা আর 3 তলার পিলার, 2 পিলার পার্টিশন ওয়ালগুলো গাঁথা শেষ হয়েছে সবে। টপ ফ্লোর দুটো এখনো খাঁচা হয়েই দাঁড়িয়ে। মেয়েটা সম্ভবত একদম ওপর থেকেই ঝাঁপিয়েছে। অবশ্য এক্স্যাক্টলি বলা মুশকিল। ঝাপটা রাস্তার দিকে দিলে সঙ্গে সঙ্গেই জানা যেত। সেটা চাইনি বোধহয়। পিছন দিকটায় পড়েছে। ওদিকটায় একচিলতে ওয়েস্টল্যান্ডের মতন রয়েছে, ঝোপঝাড়, জঙ্গল আর ইটপাটকেলে ভর্তি।
কেউ বিশেষ মারায় না, মাঝে মধ্যে একটা দুটো ভবঘুরে বা ভিখারি যায় হয়তো, কিংবা ওই গাঁজাখোরেরা একটু নিরিবিলিতে দম দেবে বলে ঢোকে। আজও দুটো গেজেলেই ঢুকেছিল অন্ধকার ঘন হওয়ার পর, বডি পড়ে আছে দেখে চেঁচিয়ে ওঠে। এই মাঝরাত্রিরেও ভিড় জমেছে মন্দ না, মেয়ে ছেলের লাশ, উৎসাহ আর কৌতূহল সুলসুলিয়ে উঠছে লোকের মধ্যে। এখন কদিন জব্বর মুখরোচক চলবে। ভিড়টা ঠেলে গম্ভীর গলায় ধমক টমক দিয়ে সরিয়ে দিই সামনের কজনকে। পিছনে ম্যাডামকে দেখে একটা চাপা আওয়াজ গুনগুনিয়ে ওঠে, এই মেয়ে পুলিশ, মেয়ে অফিসার, মেয়ে অফিসার। ভিড়টা পাতলা হলো, ম্যাডাম এগোলেন। জোরালো টর্চের আলোয় কাঠ হয়ে পড়ে থাকা শরীরটা যেন ঝলসে উঠল। হলুদ চুড়িদার, সাদা ওড়না, একটা পায়ে চটি এখনো পরা, হাতে চুড়ি টুড়ি কিছু নেই, জাস্ট একটা রিস্ট ওয়াচ। ছিমছাম চেহারা, ফর্সা, সুন্দরী ঠিক বলা যায় না, তবে অ্যাট্রাক্টিভ। মাথার একটা দিক থেতলে বিচ্ছিরি হয়ে আছে, ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে জমাট বেঁধেছে, চোখের পাতাগুলো আধ খোলা, সিমটম সব পরিষ্কার। উঁচু থেকে পড়ে ইনস্ট্যান্ট ডেথ। ঝুঁকে পড়ে প্রায় ফুটখানেক ডিস্টেন্স থেকে মুখখানা খুঁটিয়ে দেখলেন ম্যাডাম। ভুরু দুটো কুঁচকে গেল কেন হঠাৎ, যেন ভীষণ একটা গন্ডগোলের গন্ধ পেয়ে গেছেন। স্ত্রী স্বভাব তো, সন্দেহবাতিক রক্তের মধ্যেই আছে। সোজাসাপটা জিনিসকেও জটিল করে দেখতে ভালোবাসেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি বুঝছেন? বিজ্ঞের মতন হাসলো মিশর তাচ্ছিল্য মিশিয়ে। বোঝার কি আছে ম্যাডাম, ক্লিয়ার কেস, 1 2 3 ঝাপাং। ইজ ইট? একটু অন্যমনস্ক চিন্তিত দেখালো মুখটা। বিড়বিড় করে নিজের মনে মনে বলছে, ঠোঁটে লিপস্টিক, মুখে ফাউন্ডেশন, বডি স্প্রে গন্ধ রয়েছে এখনো। এত প্রসাধন করে সুইসাইড করতে আসা? মুখে এসেই গিয়েছিল। মেয়ে মানুষের জাতটাই এইরকম, মরতে গেলেও মেকআপ লাগে। সামলে নিলুম, একটু দার্শনিক হেসে টেনে এনে বললুম, ওই শেষ সাজা সেজে নিয়েছে আর কি। বোধহয় মনঃপুত হলো না কথাটা, উত্তর দিলেন না। চারপাশে ঝুঁকে আসা মুখগুলোতে চোখ বুলিয়ে নিয়ে একটু উঁচু গলায় বললেন, আপনারা কেউ এই মেয়েটিকে চেনেন? মৃদু একটা গুঞ্জন উঠে মিলিয়ে গেল। পাবলিক পুরো চুপ। একটু ঘাবড়েছে সবাই, পুলিশের 18 ঘা কে না জানে। এগিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলতে যাচ্ছিলাম, মুখ না খুললে সব কড়াকে নিয়ে গিয়ে থানায়। মহিলা মাঝপথে থামিয়ে দিলেন আমায়। হঠাৎ নিজের গলাটাকে কেমন অদ্ভুত রকমের নরম করে ফেললেন। দেখুন, আপনাদের সবাই সাহায্যেই কিন্তু ইনভেস্টিগেশন চালাতে হবে আমাদের। একটি মেয়ে এইভাবে পড়ে থাকবে, আপনারা কেউ কিছু বলবেন না প্লিজ। যদি কারো কিছু জানা থাকে নির্ভয়ে বলে ফেলুন। বলিহারের ট্যাকটিস, গরম দেখিয়ে আমি যা পারতুম না, নরম দিয়ে 1 সেকেন্ডেই করে ফেললেন শ্রীমতী। দুটো ইয়াং ছেলে ফস করে এগিয়ে এসে বললে, আমরা চিনি ম্যাডাম, এর নাম টিনা, ট্রাম ডিপোর কাছে বাড়ি। আপনারা? আমাদের সব দোকান আছে, ওই যে ওইটা আমার নাম সমীর কর্মকার, পাশেরটা এই যে এ হলো মকবুল শেখ। সবে ঝাঁপ বন্ধ করে বাড়ি গেছি, খবরটা পেলাম, দৌড়ে এসে দেখি আরে এ তো চেনা মেয়ে। এর বাড়ি চেনেন? একটা খবর দিতে হবে তো। এবার একটা বুড়ো লোক ভিড়ের মধ্যে থেকে বলল, আমার ভাইপো চেনে, আগে আমাদের ওই দিকেই বাড়ি, তাকে পাঠিয়ে দিয়েছি বাইকে করে, বলেছি ওর মামা টামা কাউকে পেলে চাপিয়ে নিয়ে চলে আসতে। মামা কেন? এ কি মামার বাড়িতে থাকে? মানে থাকতো? আগে বাবা নেই যদ্দূর জানি, মামার কাছেই মা মেয়ে থাকে বলে খবর শুনেছি। আচ্ছা। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছিলেন ম্যাডাম। ভুরু দুটো কিন্তু সোজা হয়নি এখনো। আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার দাশগুপ্ত, স্ন্যাপগুলো নেওয়ার বন্দোবস্ত করে ফেলুন, আমি এদের সঙ্গে আরো 2-1টা কথা বলে নিই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্ল্যাশ গ্যান ঝিঁকিয়ে উঠতে থাকে। ওদিক থেকে টুকরো টাকরা তত্তালাপ কানে আসছে। ও জিজ্ঞাসাবাদের যা ধরন ধারণ, হাসি পাচ্ছে ব্যাপক। শ্রীমতী শার্লক রেখা,
ছোট নোটবুক বার করে আবার খসখস করে লেখা হচ্ছে, যেন মামুলি সুইসাইড কেস নয়, একটা দুরন্ত ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের জাল এক্ষুনি ভুঁই ফুঁড়ে আবিষ্কার করে ফেলবেন। সব দড়িকেই সাপ ভাবছেন, সব ঝোপেই বাঘের গন্ধ। ভটভটিয়ে একটা বাইক এসে থামল। সামনের ছোকরাটি খবর দিতে গিয়েছিল। পিছনে বসে পাজামা পাঞ্জাবি পরা মাঝবয়সী ভদ্রলোক একজন, গালে চাপা দাড়ি, মাথার সামনের চুল পাতলা, চাউনিটা উদ্ভ্রান্ত, মুখটা যেন একদম ব্লটিং পেপারের মতন সাদা হয়ে গেছে। জানা গেল ইনি মেয়ের মামা বিনোদ বিহারী শাসমল। বাইকের পেছন থেকে নেমে এত লোকের ভিড় এবং পুলিশ দেখে ভদ্রলোক তো রীতিমতন থরথর করে কাঁপছিলেন। মুখ দিয়ে বাকি সরছিল না। ধরে ধরে ভিড় ঠেলে সামনে নিয়ে এগিয়ে গেলুম। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেই বন্ধ হয়ে গেল। দিদি, সামনে গিয়ে কি বলবো বলেই হাত পা ল্যাট পেতিয়ে আমার ঘাড়ে এলিয়ে পড়লেন। আইডেন্টিফিকেশন তো হয়েই গেল, এবার পোস্টমর্টমে পাঠানোর পালা। ম্যাডাম বেছে ঘেটে জনা তিনেককে সঙ্গে নিয়ে নিলেন। সমীর, মকবুল ছোকরা দুজন সমেত থানায় গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। মুখে চোখে জল ছিটিয়ে বিনোদবাবুকেও ধাতস্থ করার চেষ্টা করা হলো। ম্যাডাম স্বয়ং তাকে ধরে ধরে জিপে বসালেন, সান্ত্বনা টান্তনাও দিলেন কিছু। জিপের দিকে পা বাড়াতে যাব, কি যেন একটা বুটে ঠেকল। ঝুঁকে দেখলুম একটা মোবাইল। হাতে নিয়ে দেখি ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে। ন্যাচারালি 5 তলার ওপর থেকে পড়েছে ইটপাটকেলের ওপর। মোবাইল আর তার মালিক, এই থুরি মালকিন, শেষ হয়ে গেছে একই সঙ্গে। কলিং বেল টেপার চেয়ে দরজায় ধাক্কা দিতেই বেশি পছন্দ করি আমি। ব্যাপারটার মধ্যে না বেশ একটা পুলিশি পুলিশি টাচ আছে। দরজা খুলুন, পুলিশ। গম্ভীর গলায় শব্দ 3টে গড়িয়ে দিতে হেব্বি ঘ্যাম লাগে। 2টো ধাক্কার পরেই অবশ্যই এখানে খুলে গেল দরজাটা। সবে ভোর হচ্ছে, এই সময় ছোকরা জেগেছিল নাকি বেশ সন্দেহজনক। অবশ্য পরনে দেখছি বারমুন্ডা টি শার্ট আর পায়ে কিডস। দৌড়াতে বেরোচ্ছিল এমনও হতে পারে। পেটানো লম্বা চেহারা, কাটা কাটা চোখ মুখ, এক কথায় হ্যান্ডসাম। একটু যেন অবাক 7 সকালে বাড়ির সামনে পুলিশের জিপ দেখে। গলায় কড়া দানা ফুটিয়ে তুলে জিজ্ঞেস করি, আপনি কমল বিশ্বাস? হ্যাঁ, কেন বলুন তো? থানায় চলুন। থানায়? কি ব্যাপার? গেলেই জানতে পারবেন। টিনা বলে কাউকে চিনতেন? চিনতেন মানে? টিনা আমার বান্ধবী, কালকেও কথা হয়েছে ফোনে। ও, শুধু ফোনে, সাক্ষাৎ হয়নি তাই না? গলাতে একটু তরল ব্যঙ্গ মিশিয়ে বললুম, কিন্তু ফাইন টাচটা ধরতেই পারল না। কাচুমাচু ভঙ্গিতে বলল, না আসলে আমার একটু কাল দেরি হয়ে গেছিল। কথাটা শেষ করলো না, হঠাৎ কি ভেবে এক ঝটকায় সোজা হয়ে তাকালো আমার দিকে। কি ব্যাপার বললেন না তো? হঠাৎ টিনার কথা? জিপে উঠুন, টিনার বডি পাওয়া গেছে কাল। একটা পা বাড়িয়েছিল, সেই অবস্থায় স্ট্যাচু হওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ল ছোকরা। তারপর পাগলের মতো একটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল, না! 2 হাতে আমার ইউনিফর্মটা খামচে ধরল, ঝাঁকাতে লাগলো বেপরোয়া ভাবে। মিথ্যে কথা বলছেন, লায়ার, ফালতু বকছেন সকালবেলা। খুব ঠান্ডা মাথায় হাত দুটো ছাড়ালুম, তারপর সবার একখানা থাপ্পড়। এসব অ্যাক্টিং দেখে দেখে হাড় পেকে গেছে আমার এই লাইনে। থানায় চল চোরে বাচ্চা, শালা খুনি, ন্যাকড়াবাজি হচ্ছে হারামজাদা। আহা, কতদিন পর ফুল ফোর্সে একটু গালাগাল দেওয়া গেল। খোলসা হলো গলার ভেতরটা। থাপ্পড়টা মারতুম না হয়তো, কিন্তু কাল রাত্রিরে থানায় বসে দোকানদারগুলো যা সব স্টেটমেন্ট দিলে, তাতে মেজাজটা একেবারে টক হয়ে গেছে। কেস হিস্ট্রি যা দাঁড়াচ্ছে, মার্ডারের গন্ধ পরিষ্কার। আর আমি কিনা গোড়া থেকেই কনফিডেন্টলি বলে আসছি ক্লিয়ার সুইসাইড। এখন নিজের থুতুই গিলতে হচ্ছে ওই মহিলার সামনে। এই ছোকরাই হচ্ছে খুনি, তবে সের জন্য অতটা রাগ হচ্ছে না। চোর ডাকাত খুনি ঘেটে হাতে কড়া পড়ে গেছে,
কিন্তু যেই ভাবছি এই ব্যাটার জন্যই আমার প্রেস্টিজটা পাঞ্চার হয়ে গেল, মনে হচ্ছে আরও একটা কচর কষাই একেবারে। হ্যাঁ, খুনি এই কমল বিশ্বাসী। এই ছেলে আর ওই মেয়ের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল অনেক দিন ধরেই। ওই বিল্ডিংয়ের দোতলায় ছেলেটা একটা ঘর বুক করেছিল, মাঝে মধ্যেই কাজ দেখার অছিলায় ওপরে উঠে যেত। একই সময় বুঝে পড়ে নিয়ে মেয়েও উঠে আসতো। দুজন মিলে সিঁড়ি দিয়ে 4তলায় 5তলায় নিরিবিলিতে উঠে ঘাপটি মেরে প্রেম আলাপ করত। এমনই বয়ান পাওয়া যাচ্ছে। কাল বিকেল 5:30 নাগাদ মেয়েটা এসে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়েছিল। সমীর কর্মকার বলে যে ছেলেটা স্টেটমেন্ট দেয়, তার দোকান সিঁড়ির ঠিক মুখটাতেই। তার মেমারি খুব শার্প। তার স্পষ্ট মনে আছে একাই আসে মেয়েটা। ঠিক তার পরপরই একটা বাচ্চা জোগাড়ে ছেলে ওপর থেকে নেমে এসেছিল। একজন বোরখা পরা মহিলাও বোধহয় ওপরে উঠেছিলেন। কয়েক মিনিটের মধ্যে তিনিও নেমে আসেন। কোমল বিশ্বাস এসেছিল তারও মিনিট 5-7 পরে। কিছুক্ষণ পরেই তাকেও নেমে আসতে দেখে সমীর একা। মেয়েটা নামতে দেখেনি এবং আরও 2-1জনের বয়ান অনুসারে নিচে নামার সময় বার কয়েক ইতিউতি তাকিয়ে অনেকটা যেন অপরাধের ভঙ্গিতেই দ্রুত বেরিয়ে যায় কমল বিশ্বাস। পকেট থেকে মোবাইল বার করে কাউকে ফোন করার চেষ্টা করছিল বারবার। এটাও চোখ এড়ায়নি কয়েকজনের। মেয়ের মামা বিনোদ শাসমলকেও আলাদা বসিয়ে জিজ্ঞেস করা হয়। তিনি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছেন। তার বয়ানেও কমল বিশ্বাসের নামই উঠে আসছে। হ্যাঁ, তারা জানতেন এদের মেলামেশার কথা, তেমন আপত্তিও ছিল না তার বা তার দিদির। কিন্তু ইদানিং এদের দুজনের মধ্যে কোনো একটা গোলমাল চলছিল। কাল দুপুরবেলা টিনা মোবাইলে খুব ঝগড়া করছিল। বিনোদ এবং তার দিদি অর্থাৎ টিনার মা দুজনেই শুনতে পেয়েছেন। মনে হচ্ছিল কমলই ছিল উল্টো দিকে। অর্থাৎ এই কেসটি জলবৎ তরল হয়ে এসেছে। প্রেমিক প্রেমিকার মধ্যে বিরোধ, প্রেমিকাকে নিরিবিলিতে ডেকে এনে 5তলা থেকে একটা মসৃণ ধাক্কা এবং প্রেমিকের পলায়ন। কি নিয়ে বিরোধটা ঘটেছিল সেটাই শুধু জানতে বাকি, এবং সেটাও খুব অভিনব কিছু হবে না। পাতি একটা ট্রায়াঙ্গেল খুঁজে পাওয়া যাবে সম্ভবত। এবার এই কেসটা সলভ করে বিস্তর হাততালি কুড়াবেন অগ্নিকন্যা। আমার শালা বরাতটাই খারাপ। বেফাস ডিসিশনটা আগে ভাগে দিয়ে ফেলে এখন মুখ লুকোতে হচ্ছে। খুনি তার কলার ধরে জিপ থেকে টেনে নামালেন। কলের পুতুলের মতন হেঁটে হেঁটে ভেতরে এলো। হেব্বি ভেবা চাকা খেয়ে গেছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ভাবেনি বোধহয়। কাল দুপুরে মোবাইলে ঝগড়া হয়েছিল আপনাদের? হ্যাঁ, মানে ঝগড়া নয়, ঠিক একটু কথা কাটাকাটি। কি নিয়ে? সুবর্ণরেখার গলাটা বেশ নরম সরমই ছিল। ও চাইছিল ওর টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করি। আমি বলেছিলাম আমি নিজেই এস্টাবলিশড হতে পারবো, ওর টাকা নেব না। একটু এক্সপ্লেন করে বলবেন প্লিজ। বাঁ হাতের চেটো দিয়ে চোখের জল মুছল কমল বিশ্বাস। শালা একেবারে অরিজিনাল চোখের জল বার করে ফেলেছে মাইরি। তবে আমাকে গলাতে পারবে না। ক্রোকোডাইল টিয়ার্স আমি ওরম কম দেখিনি। চুপচাপ শুনতে লাগলুম। মহিলা আবার গলে না যান। কমল বিশ্বাস ফোপাতে ফোপাতেই বলতে লাগলো, আমি একটা কম্পিউটারের বিজনেস খুলবো বলে ভেবেছিলাম। একটা ঘর বুকও করেছিলাম ওই বিল্ডিংয়ের দোতলায়। এখন সব দেওয়ালগুলো গাঁথা হয়েছে, প্লাস্টার হয়নি। আমার কিছু ক্যাপিটাল লাগবে, তো তাই এদিক ওদিক লোন নেওয়ার চেষ্টা করছি। টিনা একদিন হঠাৎ বলল ওর হাতে রিসেন্টলি কিছু টাকা এসেছে কোনো একটা ফ্যামিলি সোর্স থেকে, ও টাকাটা আমাকে দিতে চায়। কত টাকা? আমার দরকার সব মিলিয়ে 8-9 লাখ টাকা। পুরোটাই টিনা দিতে চেয়েছিল? হ্যাঁ। এত টাকা কোন সোর্স থেকে পেতে পারে টিনা? কোনো ধারণা আছে আপনার? ও একটু চাপা টাইপের ছিল, সব খুলে বলতো না। তবে যতদূর জানি ওর বাবা মারা যাওয়ার সময় তার সমস্ত সম্পত্তি উইল করে ওকে দিয়ে যান। 18 বছর বয়স হলে ওর হাতে আসবে, এই কন্ডিশনে। টিনার 18 কমপ্লিট হয়েছে কবে? 1 সপ্তাহ আগে।
এই অবধি পৌঁছে কমল বিশ্বাস মুখে হাত চাপা দিয়ে টেবিলের ওপর উপুর হয়ে পড়ল। এতক্ষণ মিস সুবর্ণরেখার ইন্টারোগেশনের ভঙ্গি দেখে গাটা চিবির করছিল আমার। একই তারিকা খুনের আসামিকে প্রশ্ন করার, যেন রোজগেরে গিন্নির ইন্টারভিউ কিংবা রান্না শেখানোর ক্লাস হচ্ছে। একটি ধমকে জাঙ্গিয়া ভিজিয়ে ফেলবে এমন গলা বার করতে হবে, মাঝে মধ্যে এই বাঘা থাবায় চেপে ধরতে হবে টুটিখানা, তবে না পুলিশের জেরা। হতচ্ছাড়া ছেলেটা কান্নাকাটির পালা শুরু করতে আর বসে থাকতে পারলাম না। বাজ খাই গলায় গর্জে উঠলাম, আয় ঢং রাখো, ওঠো, উঠে বসো, রাস্কেল একখানা। ও হরি, অ্যাসিস্ট করছি বলে কোথায় প্রসন্ন হবে, তার বদলে ম্যাডাম একটা গা শিশিরানি হিম চাউনিতে তাকালেন আমার দিকে। প্লিজ হোল্ড ইউর টেম্পার মিস্টার দাশগুপ্ত। দেখছেন তো আপসেট হয়ে পড়েছেন ভদ্রলোক। ভদ্রলোক ম্যাডাম? খুনি শয়তান একটা। দ্যাট ইজ ইয়েট টু বি প্রুভড স্যার। মহিলার গলায় বেশ একটা ব্যাঙের খোঁচা টের পেলুম। স্টিকিং প্লাস্টিকের মতন হাসিটা আটকে রেখেছেন ঠোঁটে তবুও। আমিও ছাড় নেওয়ালা নই। গলাটাকে অমিতাভ বচ্চনের মতন ব্যারোটিন করার চেষ্টা করে বললুম, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তো যথেষ্টই আছে ম্যাম। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ব্যাপারটা খুব গোলমেলে মিস্টার দাশগুপ্ত। ওর মধ্যে বিস্তর ফ্যালাসির ফাঁকফোকর থাকে। যাকগে, আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত আমার আরও কিছু জানার আছে, সেটুকুর মধ্যে প্লিজ আপনি ইন্টারভেন করবেন না। দেখলে একটা খুনির আসামির সামনে কিরকম ইনসাল্ট করলো আমায়। ঠিক আছে, এই আমি মুখে কুলুপ দিলুম। এবার তোমার পাঠা, তুমি লেজে কাটো মুড়োয় কাটো, যা তোমার মর্জি। কমল বিশ্বাসের পিঠে একটু হাত চাপড়ে শ্রীমতী তাকে ফের উঠিয়ে বসালেন। তারপর বললেন, কালকের কথা কাটাকাটির ব্যাপারটা একটু ডিটেলসে বলুন দেখি। কাল টিনা দুপুরবেলায় আমার মোবাইলে ফোন করলো, বলল ঠিক 5:30টায় মঙ্গলম বিল্ডিংয়ে চলে আসতে। ওই টাকা পয়সার ব্যাপারটা ফাইনাল ডিসিশন কালই নিতে চেয়েছিল। সেটা নিয়ে একটু তর্কাতর্কিও হয়। তারপর আমিও বলেছিলাম 5:30টায় হয়তো আমি পৌঁছাতে পারবো না, 10-15 মিনিট দেরি হবে। ইন্ডিয়া পাকিস্তান ওয়ানডেটা পুরো দেখে তবে যাব। তাতেও একেবারে ফায়ার হয়ে ওঠে। কেন? আসলে ও ভীষণ পাঞ্চুয়ালিটি মেনটেন করতে চাইতো। একটু ম্যানিয়াগ্রস্তের মতনও লাগতো অনেক সময়। অনেকবার এমনও হয়েছে জাস্ট 2-3 মিনিট দেরি হয়েছে আমার, ও চলে গেছে সেখান থেকে। বলতো ওর ঘড়ি একদম সেকেন্ডের ভগ্নাংশের মাপে ঠিক করা থাকে এবং সেটা ও ভীষণ জেদির মতন ফলো করত। আচ্ছা, তারপর বলুন। আমি যত বলি তুমি ওটা 6:45 করো, অন্তত আজকের জন্যে, কিছুতেই শুনবে না। আমি একটু রেগেমেগে বললাম, বেশ, খেলা দেখবই না তাহলে আজ। সত্যিই খেলা দেখলেন না? না না, ঠিক তার 10 মিনিটের মাথায় টিনা আমার মোবাইলে একটা SMS পাঠায়। 6:45তেই টাইমটাকে ফিক্সড করে। আমার অবশ্য পৌঁছাতে আরও 3 মিনিট লেট হয়েছিল, আর তাই ভেবেছিলাম রাগ করে হয়তো ও চলে গেছে। তখন কি আর জানি যে ও বরাবরের মতো আবার নিজের বাঁ হাতে মুখ চাপা দিল ছোকরা। বেড়ে অ্যাক্টিং, তবে আমি কিন্তু স্পিকটি নট। সুবর্ণরেখাও দেখলুম এবার আর সান্ত্বনা টান্তনার দিকে গেল না, বরং যেন একটু অন্যমনস্ক ভুরু দুটো কুচকে কি যেন ভাবছেন। আচ্ছা, টিনা এই দ্বিতীয়বারের সময় দেওয়া সময় SMS-এ করলো কেন? আমিও অবাক হয়েছিলাম। ও বড় একটা SMS করতো না, বলতো বোতাম টিপতে টিপতে হাত ব্যথা হয়ে যায়। তবে ও একটু খামখেয়ালি ছিল তো, ওর মতি কখন যে কি হতো। টেবিলের ওপর একটু ঝুঁকে এলেন সুবর্ণরেখা। SMS-টা ডিলিট করে ফেলেনি নিশ্চয়ই? কোমল বিশ্বাস মাথা নাড়ল। না, কোনোদিনই মুছবো না ওটা। ওটা যে ওর শেষ মেসেজ। গলাটা আবার যেন বুঝে এলো। ম্যাডাম সোজা হয়ে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, আপাতত এই অবধি থাক। মিস্টার দাশগুপ্ত, আপনি ওকে কাইন্ডলি একটু বাড়ি পৌঁছে দিন, আর ওর মোবাইলটা নিয়ে আসুন বাড়ির থেকে। এতটা অবাক লাগলো যে নীরব থাকার সংকল্পটা ভুলে গিয়ে বলেই ফেললুম,
ছেড়ে দিচ্ছেন? হাসলেন শ্রীমতী। আটকে রাখার মতন সলিড গ্রাউন্ড পেলেই আবার নিয়ে আসতে কতক্ষণ? তবে আমি মনে করি উনি কোথাও পালাবেন না, কারণ সেক্ষেত্রে ওনার পজিশনটা আরো খারাপ হয়ে দাঁড়াবে। কি কমলবাবু, তাই তো? এর মধ্যেই কয়েক দফা কান্নাকাটিতে ছোকরা একদম মুখ চোখ ফুলে থমথম করছে, কথা না বলে ঘাড় নাড়ল শুধু। পোস্টমর্টমের রিপোর্টে কমল বিশ্বাসের পজিশনটা কিন্তু সত্যি সত্যি আরও ল্যাজেগোবরে হয়ে উঠল দেখা যাচ্ছে। রিপোর্ট বলছে মৃত্যুর আগে টিনার শ্বাসরোধ করা হয়েছিল। সম্ভবত পড়ার সময় চেঁচাতে পারে এই সম্ভাবনা এড়ানোর জন্যই। এবং গলায় যে হাতের ছাপটি পাওয়া যাচ্ছে সেটি বাঁ হাত। ফিঙ্গারপ্রিন্ট অবশ্য মেলেনি, দস্তানা পড়েছিল বলেই অনুমান। কমল বিশ্বাস যে নেটা সেটা সেদিন থানায় বসেই তার গতিবিধি দেখে বুঝতে পেরেছিলাম। ম্যাডামও লক্ষ্য করেছেন। টেবিলের উপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটছিলেন শ্রীমতী। বেশ অস্থির দেখাচ্ছিল। আমি চুপচাপ সামনের টেবিলে বসে আছি। হঠাৎ যেন স্বগক্তি ভঙ্গিতেই বলে উঠলেন, এই ছেলে যদি সত্যি খুনি হয়, তবে আমি আজ পর্যন্ত ম্যান ওয়াচিংয়ের কিছুই শিখিনি, বুঝলেন? মনে মনে বললুম, পথে এসো মহারানী, স্বীকার করো যে তোমারও ভুল হয়। মুখে বললুম, এবার তাহলে অ্যারেস্ট করে আনি। চোখ বুজে দুই ভুরুর মাঝখানে তর্জনীটা রেখে পুরো 2 মিনিট ধ্যানস্থের মতন বসে রইলেন শ্রীমতী সুবর্ণরেখা। চোখ খুললেন যখন দেখি চাউনিটা পুরো পাল্টে গেছে। কি যেন একটা খুঁজে পাওয়ার উত্তেজনা চিকচিক করছে চোখে। গোটা মুখটাই যেন তীক্ষ্ণ হয়ে উঠেছে হঠাৎ। লাফিয়ে উঠে আলমারিটার চাবি খুললেন। একটু ঘেটে ঘুটে বার করে নিয়ে এলেন একটা ছোট্ট বক্স। টিনার মোবাইল, যেটা আমি পেয়েছিলাম, আর সেদিনকার পরা সেই রিস্টওয়াচটা বার করলেন বাক্স থেকে। ঘড়িটা খুব যত্নে এবং সাবধানে মেলে রাখলেন টেবিলের উপর। দামি কোম্পানির ঘড়ি, বন্ধ হয়ে আছে। ছোট কাঁটাটা 5 আর 6-এর মাঝামাঝি, বড় কাঁটাটা ঠিক 7 ছুঁয়েছে। সেকেন্ডের কাঁটাটা 1টার কাছাকাছি স্থির। 5:35। সুবর্ণরেখা প্রায় ফিসফিসিয়েই বললেন, কি বুঝছেন? বোকার মতন হাসলুম। কিছুই বুঝলাম না যে। ওপর থেকে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছিল এই ঘড়ি। নীরের ছাত্রকে বোঝাচ্ছেন এমন ভাবে বললেন ম্যাডাম। অ্যান্ড দ্যাটস দ্য এক্স্যাক্ট টাইম অফ হার ডেথ। এর থেকে কি সুবিধে হবে আমার তো মাথায় ঢুকছে না। কখন মেয়েটা মরেছে সেটা এক্স্যাক্ট জেনে লাভ কি? ওই সময় নাগাদ মরেছে সেটা তো আগেই প্রমাণ হয়ে গেছে। কমল বিশ্বাস এসেছে 5:30টার কিছুক্ষণ পর, এ তো জানা কথা। আমার চাউনিটা সম্ভবত আগের মতোই নিষ্প্রভ থেকে গিয়েছিল। সুবর্ণরেখা একটু অধীর গলায় বলে উঠলেন, আহা, আপনার মনে পড়ছে না কমল বিশ্বাস কটায় পৌঁছেছে বলে জানিয়েছিল? হ্যাঁ মনে পড়ছে, 5:45 পর, অর্থাৎ 5:48 নাগাদ। তার মানে কমল পৌঁছানোর 12-13 মিনিট আগেই। বলতে গিয়েও মাঝপথে থেমে গেলেন। আচ্ছা, কমল তো মিথ্যেও বলতে পারে। মাথা নাড়লেন শ্রীমতী। হ্যাঁ, পারে। সেটা ভেরিফাই করার 2টো স্টেপ আছে। প্রথম, টেলিকাস্টিং সেন্টারে একটা ফোন করে জানতে হবে ঠিক কখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা শেষ হয়েছিল সেদিন। আর তারপর, আচ্ছা, আগে প্রথমটাই হোক। ফোনের দিকে এগোলেন সুবর্ণরেখা। না, সুতো একটা বার করেছেন ঠিক, ব্রেন আছে মানতেই হবে। নার্সিংহোমের কেবিনে ঢোকার আগে একজন ডাক্তার এগিয়ে এলেন। বললেন, বেশি এক্সাইটমেন্ট হলে ক্ষতি হবে কিন্তু। সুবর্ণরেখা হাসলেন।
হাসিটা অনেকভাবেই ব্যবহার করতে জানেন এই মহিলা। এখন যে স্মার্ট হাসিটা প্রেজেন্ট করলেন তার মানেটা দাঁড়ায়, ডোন্ট ওয়ারি, আই নো মাই বিজনেস। মেয়ের মৃত্যুর খবরটা পেয়েই একটা অ্যাটাক হয়ে গেছে তপতী মিত্রর। হার্টউইক অনেকদিন থেকেই আচমকা ধাক্কাটা সামলাতে পারেননি। প্রায় 1 সপ্তাহ অর্ধচৈতন্য ছিলেন। আজই সব ডাক্তাররা অনুমতি দিয়েছেন খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসাবাদ সেরে নেওয়া যেতে পারে। বিছানায় মিশে আছে শীর্ণকায় মহিলা, চোখের কোণে গভীর কালি, মুখের রেখায় অসীম হতাশা। জীবিত থাকার কোনো অর্থই খুঁজে পাচ্ছেন না মানুষ, যেমন হয়ে থাকে। খুব ক্ষীণ স্বরে বললেন, আমি কিন্তু বিশ্বাস করি নে যে কমল এই কাজ করতে পারে। একটু চুপ করে থেকে মৃদু গলায় সুবর্ণরেখা বললেন, আমিও করি না, কিন্তু তাহলে অন্য কে করতে পারে সে ব্যাপারে যদি একটু অনুমান করেন। মহিলার মুখের পেশিগুলো এই অবস্থাতেও একটু কঠিন হয়ে উঠল যেন। গলার আওয়াজেও পরিবর্তন এলো একটা। একই সঙ্গে দুঃখ, ক্ষোভ এবং ঘৃণা মেশালে যা দাঁড়ায় সেই রকম গলায় বললেন, আমার মেয়ে কোনো দিন কারোর কিছু ক্ষতি করেনি, কোনো শত্রু ছিল না তার, শুধু একজন ছাড়া, ওর এক ক্লাসমেট রেহানা। ওকে অনেকবার বলেছে তোর মৃত্যু দেখে ছাড়বো, শেষ করে ফেলবো তোকে। আমি আপনাকে বলছি অফিসার, ওই শয়তান মেয়েটা ছাড়া এই কাজ আর কারো নয়। ওই রাক্ষসী রেহানাই ওকে। তীব্র হয়ে উঠেছিল তপতী মিত্রর গলার আওয়াজ। সুবর্ণরেখা কপালে হাত বুলিয়ে ঠান্ডা করতে লাগলেন। খুব শান্তভাবে প্রশ্নগুলো ভাসিয়ে দিচ্ছিলেন সুবর্ণরেখা। রেহানা কোথায় থাকে? তপতী বললেন, বাজার পেরিয়ে যে শেখপাড়া আছে সেখানেই কোথাও বাড়ি শুনেছি। কিন্তু কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্যে? ওই মেয়ের দারুণ হিংসে ছিল কমলকে নিয়ে। ও প্রপোজ করেছিল কমলকে, কমল রাজি হয়নি। সেই থেকে আমার মেয়ের ওপর ওর আক্রোশ। বলেছিল কিছুতেই পেতে দেব না কমলকে। সেই ট্রায়াঙ্গেল, সত্যি সেই এক ফুল দৌমালির গপ্প নিয়ে দুনিয়া ভরে যে কত খুন খারাপি হয়ে আসছে চিরটা কাল। এতদিন পুরুষরাই তাতে মুখ্য ভূমিকা নিয়ে এসেছে বেশিরভাগ। এখন দেখছি মেয়েরাও কম যায় না। সত্যি যদি এই রেহানা মেয়েটা টিনার পিছন পিছন গিয়ে তাকে ধাক্কা মারে। হঠাৎ আমার মাথার মধ্যে কি একটা চিরিক দিয়ে উঠল। প্রায় লাফিয়ে উঠে বলতে যাচ্ছিল, ম্যাডাম, ওই সমীর বলে ছেলেটা কিন্তু বলেছিল টিনা ওপরে উঠে যাওয়ার পরই একজন। সুবর্ণরেখা ঝটিতি থামিয়ে দিলেন মাঝপথে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা ভালো করে খতিয়ে দেখব। কিন্তু মিসেস মিত্র, আমার আরও দু একটা ছোট প্রশ্ন ছিল। বলুন। টিনার বাবা মারা গেছেন কতদিন হলো? 7 বছর। ন্যাচারাল ডেথ? একটু নীরব থেকে আস্তে আস্তে বললেন তপতী, না, স্লিপিং পিল খেয়েছিল। কয়েক মুহূর্ত চুপ সুবর্ণরেখা, তারপর বললেন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ব্যক্তিগত। আপনার সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কি? যতদূর জানি উনি সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, উনি আমাকে সন্দেহ করতেন, ভাবতেন আমার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। এক ধরনের মানসিক রোগ আসলে। শেষের দিকটায় চূড়ান্ত অশান্তি হতো। তারপর একদিন ওই কাণ্ড ঘটালেন। আপনি আপনার ভাইয়ের বাড়িতে এসে উঠলেন কবে? তারও বছর 3 পরে। তখন থেকেই আমার অসুখটা ধরা পড়ল। মেয়েটাও বড় হচ্ছিল, অভিভাবকের মতন একজন কাউকে দরকার হচ্ছিল খুব।
বাই দ্য ওয়ে, বিনোদবাবু বিয়ে থা করেননি? না, আর কখনো করবেও না বলেছে। বয়সও তো হলো 40-এর ওপর। উনি কি করেন, মানে বাই প্রফেশন? বাস স্ট্যান্ডের কাছে ওর দোকান আছে, লন্ড্রি, স্ট্যান্ডার্ড ডায়ার্স অ্যান্ড ক্লিনার্স নাম। উঠে বললেন ম্যাডাম। উঠতে উঠতে বললেন, শেষ প্রশ্ন। গত সপ্তাহে টিনা আছড়ে পড়েছিল। ওর বাবা রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা ওর অ্যাকাউন্টে জমা পড়ে গেছে ইতিমধ্যেই। ব্যাংক থেকে জেনেছি আমরা। অ্যামাউন্টটা জানেন কি আপনি? জানি, 8.5 লাখ টাকা। টিনা ওই অ্যাকাউন্টে আমার নামটাও ইনক্লুড করাতে চেয়েছিল, আমি রাজি হইনি। সেই মানুষটাই যখন আমাকে বাদ দিয়েছেন, ও টাকার সঙ্গে আমি সংসর্গ রাখতে পারবো না। কিন্তু এখন তো নিয়ারেস্ট কিন হিসেবে আপনি ওই টাকার। থামিয়ে দিলেন তপতি। এই প্রথম তার চোখে জল দেখলাম। ফোপাতে ফোপাতে বললেন, ও টাকা আমি ছোবো। তিনি উইলে কি কন্ডিশন দিয়েছিলেন জানেন? যদি 18 পৌঁছানোর আগে টিনার ভালো মন্দ কিছু হয়, ওই টাকা ভারত সেবাশ্রমে চলে যাবে। এতখানি বৃতৃষ্ণা ছিল তার আমার ওপর। ও টাকা আমি ভারত সেবাশ্রমেই দিয়ে দেব। মেয়েই চলে গেল, টাকা নিয়ে আমি কি করব বলতে পারি? আবার একবার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করে দরজার দিকে এগিয়ে গেলেন সুবর্ণরেখা। এই তপত্রী মিত্রের অবস্থাটা আমার সত্যিই ভারী দুঃখ হচ্ছিল। আহা, স্বামী ওইভাবে ছেড়ে গেছেন, আর একমাত্র সম্বল মেয়েটাও এইভাবে চলে গেল। দরজা থেকে আরেকবার পিছন ফিরলেন মিস সেন। আচ্ছা, টিনা লেখাপড়ায় কেমন ছিল মিসেস মিত্র, বিশেষ করে ইংরেজি বা অঙ্কে? একটু করুণ হাসি ফুটে উঠল যেন ক্লিষ্ট মুখটায়। যে দুটো নাম করলেন, ওই দুটোতেই ভীষণ কাঁচা ছিল। বলতো অঙ্ক যেন আমার কাছে বাঘ, আর ইংরেজিতে 3-এর কোঠা পেরোতো না। সুবর্ণরেখাও দেখলাম কেমন অদ্ভুত একটা হাসি ছুঁড়ে দিয়ে বললেন, ওহো তাই? আচ্ছা, আজ আসি, নমস্কার। মাঝে মাঝে এনার ভাবগতিক সত্যিই বেজায় দুর্বোধ্য লাগে আমার। কোন কথা থেকে কোন কথায় চলে যান কিছু বোঝা যায় না। অবশ্যই পণ্ডিতেরাই তো বলেইছেন, স্ত্রিয়াশ্চ চরিত্রম। জিপে বসে থানায় ফিরছি। ম্যাডাম সিটে হেলান দিয়েছেন, চোখ দুটো বোজা, চুলগুলো হাওয়ায় উঠছে অল্প অল্প। এইরকম দু একটা দুর্লভ মুহূর্তে ভারী নরম সরম দেখায় প্রোফাইলটা। সাজালো ডাটিয়াল ভাবটা অদৃশ্য হয়ে যায় ম্যাজিকের মতন। মহিলাকে ইদানিং আর অতটা যেন অসহ্য লাগে না আমার। একটু একটু পছন্দ হতে শুরু করেছে বুঝি, বা মেল সাভিনিজমটা আর ততখানি ফুঁসে উঠছে না ভেতরে। একটা কারণ হতে পারে, মহিলা যে আমার থেকে অনেক তীক্ষ্ণ বুদ্ধি ধরেন সেই ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে। পাল্টা চালবাজি দিয়ে এনাকে ডাউন দেখানো যাবে না, আর নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ঘোষাল সাহেবের থেকে অন্তত 10 গুণ এফিশিয়েন্ট, স্বীকার করতেই হবে আমায়। আমার অ্যাটিটিউডের এই পরিবর্তন বোধহয় উনিও টের পান সিক্স সেন্স দিয়ে। আগের মতন অতটা তেরছাভাবে বা ঠান্ডা গলায় কথা বলেন না দেখি। মাঝে মধ্যেই হাসেন টাসেনও আজকাল। চুপি চুপি বলছি, হাসিটা কিন্তু ভারী ঝকঝকে আর ইমপ্রেসিভ। আরে না, এর মধ্যে অন্য কোনো মিনিং নেই। আমি সবসময় মনে রেখে চলি যে শি ইজ মাই বস। যথেষ্ট বিনয়ও বজায় রাখি। এখনই যেরম খুব মোলায়েম গলায় বললুম, ম্যাডাম একটা কথা বলবো।
চোখ মেললেন জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে। একটু গলা খাকড়ে বলি, এই রেহানা মেয়েটাকে তো একটু কালচার করে দেখতে হচ্ছে। সেই যে বোরখা পরা মহিলার কথা শোনা গিয়েছিল, আর এই যে ইনফরমেশন আজ পাওয়া যাচ্ছে, এই দুটো তো লিঙ্কড। হতে পারে। একটু অন্যমনস্ক ভঙ্গিতে বললেন সুবর্ণরেখা। কিন্তু তাহলে কমল বিশ্বাসের কেসটা? কমল যে ক্রিকেট ম্যাচটার কথা বলছে, খবর নিয়ে দেখেছি সেটা শেষ হয়েছিল 5:40-এ। সত্যি যদি ও ম্যাচটা পুরো দেখে তবে বেরিয়ে থাকে, তাহলে ও ইনোসেন্ট। কারণ খুনের সময়টা আমরা জেনেছি 5:35। কিন্তু যদি ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়ে। চিন্তিত দেখাচ্ছে শ্রীমতীকে। কমলের মোটিভটা নিয়েও আমার ধন্দ লাগছে। টিনা অতগুলো টাকা ওকে দিতে চাইছিল, সেটা রিফিউজ করে কমল ওকে খুন করতে যাবে কেন? রেহানার কিন্তু মোটিভ ছিল জেলাসি। সেটা মেয়েটার মুখোমুখি না হয়ে কথা না বলে ডিসাইড করা যাবে না। আপাতত সমস্ত পাবলিসিটি ওপেন রাখা চাই। কোনো প্রি কনভিকশন নিয়ে এগোনো ঠিক নয়। শুধু এইটুকু বুঝতে পারছি যে কেসটা খুব একটা সরল সিধে নয়। শেষ হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প গুদুলিতে মৃত্যুর ছায়ার প্রথম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন, আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আরো অন্যান্য স্বাদের এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। গল্প শুনুন, গল্প পড়ুন, ভালো থাকুন। নমস্কার।